দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এনটিটিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে আমরা কথা বলবো ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাস নিরাপত্তা। এই বিষয়ে দুজন অতিথি আজকে আমাদের সাথে আছেন। দর্শক, প্রথমে আমরা একটু পরিচিত হই। আমার ডানে আছেন লামিয়া ইসলাম, সভাপতি রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। আমার বামে আছেন সাজিদ হাসান, সাবেক সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমরা কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে যে ছাত্র রাজনীতি এবং সম্প্রতিকালে যে ক্যাম্পাসের উত্তেজনা, সেই বিষয়ে আজকে দুজন অতিথির সাথে আমরা কথা বলবো। আমি আপনাদের সাথে থাকবো উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি এক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি বলি সেই 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন 2018, সর্বশেষ যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রদের এক বিশাল ভূমিকা ছিল, যেই ভূমিকার কারণে সত্যিকার অর্থে বাংলাদেশ যখনই ক্রান্তিকাল এসেছে ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা পথ অতিক্রম করেছি। আজকে আমরা কথা বলবো সেই ছাত্র সংগঠনগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি আদর্শ হারিয়ে, আদর্শ বিবর্জিত হয়ে লেজুর ভিত্তিক রাজনীতিতে পরিণত হয়েছে। কখনো আমরা দেখেছি হেলমেট বাহিনীতে পরিণত হতে, কখনো দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেলে পরিণত করতে। আমরা দুজন অতিথির কাছে জানবো সত্যিকার অর্থে যে আদর্শিক রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা কোন দিকে যাচ্ছে। আমি প্রথমে একটু যাচ্ছি জনাব সাজিদ হাসান, আপনার কাছে। নিশ্চয়ই আপনি জানেন ছাত্রদের যে গৌরব উজ্জ্বল ভূমিকা, প্রত্যেকটি রাষ্ট্রের যখন ক্রান্তিকাল ছাত্র এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে আমরা উত্তরণও করেছি। সম্প্রতিকালে যদি দেখি সেই ছাত্র রাজনীতি আজকে আমাদের একটা অভিশপ্তে পরিণত হয়েছে। নিশ্চয়ই দেখেছেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ছাত্র রাজনীতি কি এখন আদর্শ ভিত্তিক থেকে অনাদর্শের দিকে যাচ্ছে? এটা কি দলীয় স্বার্থ নির্ভর রাজনীতি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে কিনা, আপনি কি মনে করছেন? ধন্যবাদ এন্টার টিভিকে, এন্টার টিভির সকল দর্শককে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আপনি যে প্রশ্নটা করছেন আমি এটাকে একেবারে অযৌক্তিক বলবো না, কিন্তু সমস্যা কি হয়েছে জানেন? সমস্যাটা হয়েছে ওই যে একটা বাংলায় কথা আছে না, সহজ কথা যায় না বলা সহজে। আদর্শের রাজনীতি সবসময় ছিল, সবসময়। আদর্শ না থাকলে তো আজকে বাংলাদেশ নামক যে রাষ্ট্র সেটা গঠন হতো না। জি, আদর্শ ছিল বলেই তো একটি দেশ স্বাধীন হয়েছে। ছাত্র রাজনীতিও একটা আদর্শের উপরেই দাঁড়ায়, প্রতিষ্ঠিত। আমরা দেখেছি অনেক সংগঠন, তাদের ছাত্র সংগঠন দল তৈরি হওয়ার আগে ছাত্র সংগঠন আছে। তার মানে ছাত্রদের একটা আদর্শ, ঐতিহ্য, গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল। এখন বিষয়টা হয়ে গেছে আপনি যেটা বললেন যে বিগত 17 বছর। জি, আমি সেই সংগঠনের নামটা আজকে বলতে চাই না, যেটা মৃত সেটা মৃত। জি, কিন্তু ইতিহাস তো মুছে যায় না, মুছে যায়নি। তো বিতাড়িত ফ্যাসিস্টদের যে দোসর যে ছাত্র সংগঠন ছিল, আপনারা দেখেছেন যে এহেন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করতে, দমন করতেও তারা হেলমেট বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে ছাত্র সংগঠনগুলো। আমরা দেখেছি খুন, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, চুরি চামারি থেকে শুরু করে, মানে যেটা একেবারে সমাজে আমরা বলি যে নিচু স্তরের কাজ, ঘৃণিত কাজ তারা করেছে। আমরা দেখেছি যে কিভাবে প্রথম বর্ষে শিক্ষার্থীদের তারা গেস্ট রুম নামক যে কালচার তারা করেছে, গেস্ট রুম কালচারের নামে যে নির্যাতন, নিপীড়ন, হত্যা, এটা তো আপনি মুছে দিতে পারবেন না। এটা দীর্ঘ 17 বছরের সমস্যা। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী, অসংখ্য এই বিভিন্ন ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছে, বিভিন্ন ক্যাম্পাসে নির্যাতিত হয়েছে, হলে থাকতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি।
তারপরেও কিন্তু তারা তাদের আদর্শ থেকে চ্যুত হয়নি। জি, আদর্শ তো থাকবে, আদর্শ না থাকলে তো আপনি চলতে পারবেন না। মানে আরেকটা ছাত্র সংগঠনই তো একই কাজ করেছে। আমি আপনার কাছে প্রশ্ন সেটি, এইটা কি আদর্শ বিবর্জিত হয় কি দলীয় এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে না? এটা কি উচিত ছিল, আমাদের কাম্য ছিল ছাত্র সংগঠনের কাছ থেকে? সংগঠনের নাম কি? ছাত্র দল, আগে ছাত্র পরে দল। জি, ছাত্রদের অধিকার নিয়ে আমি আগে কথা বলবো, যদি সেটা আমার দলের বিপক্ষে যায় আমি বলবো। সাদাকে সাদা বলতে হবে আর কালোকে কালো। এটা না করলে আমি মনে করি কারো ছাত্র রাজনীতি করা উচিত নয়। যদি আমার দল ভুল করে আমি সেটা প্রতিবাদ করব। ধন্যবাদ স্যার। আমরা একটু লামিয়া ইসলামের কাছে ফিরে আসি। আপনার কাছে আপনার মতামত কি? সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, এটাই হচ্ছে ছাত্রদের আদর্শ হওয়া উচিত। বাট আমরা বিগত সময়গুলোতে দেখেছি একসময় ইতিহাস ঐতিহ্য ছিল ছাত্রদের, আজকে সেখান থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এই ছাত্রদের মাধ্যমে টর্চার সেল তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। জি, এটা হওয়ার কথা নয়। ছাত্ররা তার অধিকার নিয়ে কাজ করার কথা, বিশ্ববিদ্যালয় কর্ম নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, হল সমস্যা ইত্যাদি নিয়ে কিন্তু অধিকার নিয়ে কথা বলার কথা। বাট আমরা দেখছি ছাত্র সংগঠনগুলো অধিকাংশই তাদের মাদার সংগঠনের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। আপনিও একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, আপনার সংগঠন কি একই অবস্থায় আছে কিনা? ধন্যবাদ। প্রথমে হচ্ছে এন্টার টিভিকে ধন্যবাদ জানাই এবং এন্টার টিভি আয়োজিত রাষ্ট্রচিন্তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। চমৎকার বলছিলেন ভাই, আমি শুনছিলাম ওনার বক্তব্যগুলো, কিন্তু বাস্তবতাটা কি? আমরা যদি বাস্তবতার দিকে দেখি, বিভিন্ন ক্যাম্পাসে প্রথমে আপনি যেটা বললেন যে বিগত সালগুলোতে কি হয়েছে, বিগত রেজিম যেটা ছিল সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো সংগঠন বলে আমার মনে হয় না। গণতান্ত্রিক কোনো কাজই, তার কোনো উইংসই আসলে গণতান্ত্রিকতা মেনটেন করে নাই। তার প্রত্যেকটা শাখায় এক একটা সন্ত্রাসী দল হিসেবেই আসলে পারফর্ম করেছে, যার মধ্যে সবচেয়ে উগ্র অবস্থান নিয়েছিল ছাত্র সংগঠন নামক যেই সংগঠন। আমি নামক বলতেছি এই কারণে, কারণ সেটাকে আসলে ছাত্র সংগঠন বলে আমি আসলে মনে করি না, কিন্তু অন্যান্য সংগঠনকে কলুষিত করতে চান। হ্যাঁ, অন্যান্য সংগঠনের সাথে আমি এটা পাশে বসানোরই যোগ্য মনে করি না। কিন্তু আমরা আসলে এই যে 5 আগস্ট একটা ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হলো, এইটা যে হয়েছে, এরপরে আপনি দেখেন তো এত আমরা যদি ইন্টারিমের সময় থেকে ধরি, অন্তর্বর্তীকালীন সরকার গেল, এত কমিশন হয়েছে, এত কিছু হয়েছে, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে নারী কমিশন, অনেক কমিশন হয়েছে, অনেকগুলোর কার্যকারিতা নাই। কিন্তু ছাত্রদের অধিকার নিয়ে একটা শিক্ষা কমিশন কিন্তু হয় নাই। এবং একটা সংগঠনও আমার জানা মতে, আমরা ব্যতীত, মানে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন এক্ষেত্রে লাগাতার একটা শিক্ষা কমিশন চেয়ে তারা মাঠে ছিল, এবং শিক্ষা কমিশনের দাবিগুলো ছিল কিন্তু ছাত্রদের অধিকার কেন্দ্রিক, জাতীয় রাজনীতি, বিশ্ববিদ্যালয় পড়াশোনা একেবারে আমাদের 8 দফা দাবি ছিল একেবারে স্পেসিফিক ছাত্রদের অধিকার কেন্দ্রিক, এবং সেগুলো নিয়ে ঐক্যমত হবার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করার দাবি আমরা করে আসছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই। তো অন্তর্বর্তীকালীন সরকার গেল, এখন একটা নির্বাচিত সরকার আসলো, তখন আমাদেরকে এইরকম বোঝানো হয়েছে বা শোনানো হয়েছে এই মূল্যটা যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, আমরা সব পেয়ে যাব ইত্যাদি ইত্যাদি। নির্বাচিত সরকার আসলো, বেশ অনেকগুলো সময় পার হয়ে গেল, আমি জাতীয় রাজনীতির দিকে যাচ্ছি না, আমি আমার ছাত্র সংগঠন নিয়ে, আমি ছাত্রদের অধিকার থেকে আমি প্রশ্নটা করছি, সাধারণ ছাত্রদের প্রতিনিধি হয়ে আমার শিক্ষা কমিশন কোথায়, আমার শিক্ষা নিয়ে কি কাজটা হচ্ছে? এখনো আমরা যদি ক্যাম্পাসগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা ছাত্র সংগঠন ছাত্র নেতাদেরকে আমি দেখতেছি যে তারা শিক্ষার গার্ড না হয়ে অমুক ভাই জিন্দাবাদ দেওয়ার রাজনীতি করছে, ভাইয়ের গার্ড হচ্ছে, একেবারে ভাইয়ের গার্ড হচ্ছেন। এবং আক্ষরিক অর্থে আপনি যদি দেখেন, আমরা বিভিন্ন বড় বড় সংগঠন, ছাত্র সংগঠন যাদের আমরা নামও না বলি, নাম উল্লেখ ছাড়াই বলি, আমরা দেখি যে তাদের মাদার পার্টির নেতা আসছেন, তারা গাড়ির পেছনে দৌড়াচ্ছে, এটা নাকি একটা ছাত্র নেতার কাজ। এইগুলো আসলে সাধারণ ছাত্রদেরকে হিসেবে আমাদেরকে লজ্জিত করে। সাধারণ ছাত্র এর থেকে কি শিখবে? তাদের আসলে উচিত ছিল দলীয় নেতা আসবে, রাজনৈতিক নেতা আসবে, জাতীয় পর্যায়ের নেতা আসবে, তাদেরকে সাথে সাথে পথ আটকে দেওয়া, তাদেরকে জেরা করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন এই সমস্যাগুলো এখনো সমাধান হয়নি? কেন আমাদের এখনো, আপনারা দলীয় সরকার এসছেন, এতগুলো দিন পার হয়েছে, আমাদের কাজের আপডেট কি? সেই প্রশ্ন সেই সাধারণ ছাত্ররা যখন তাকে মানে একটা জায়গায় প্রতিনিধি হিসেবে নির্বাচন করে, তার মানে তো তারা চায় যে আমার হয়ে, আমাদের এই সকলের স্বর হয়ে, আমাদের না পাওয়াগুলো, আমাদের অধিকার
অধিকার আদায়ের জন্য সে কথা বলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পুরাতন বন্দোবস্ত কি হতাশ, এতগুলো রক্ত, এতগুলো ছাত্রদের রক্তের মধ্য দিয়ে আসা নতুন সরকারকে আমরা দেখছি সেই মাদার পার্টি সার্ভ করা হচ্ছে, সেই অমুক ভাইয়ের জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। এমনকি আপনি যদি ওয়ালগুলোতে দেখেন, এক পক্ষ লিখে যাচ্ছে গুপ্ত বলে, আরেক পক্ষ লিখতেছে খাম্বা বলে, এরপরে লাগতেছে মারামারি। অথচ একটা হলে খাবার দাবারের অবস্থা চূড়ান্ত খারাপ, মেয়েদের হলগুলোতে সেই আগের সিস্টেম, বের হতে পারছে না রাত হলেই। আমরা আপনার কাছে আবারও আসছি, আমরা একটু যাই সাজিদ আপনার কাছে একটু আসছি, যেটি আসলে লামিয়া এক প্রকার অভিমানী বললেন আসলে যে 5 আগস্টের পরে যে প্রত্যাশা ছিল আসলে সেই পুরনো বন্দোবস্ত ভেঙে চুরে নতুন সংস্কার, নতুনভাবে স্বপ্ন দেখেছিল। তো আমি আপনার কাছে জানতে চাই ছাত্রদলের আদর্শটাকে, নীতিটা কি? সেই আমরা দেখছি অনেককেই নেতাদের পিছনে দৌড়াতে দেখছি, এইটাই কি আদর্শ? সেই একই কায়দায় একই বন্দোবস্তুতে আমরা যাচ্ছি কিনা সেটা আসলে বললেন, আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে আমার বোন খুব ভালো বলে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে বলার জন্য বললাম নাকি জেনে বললাম। জি, আপনি মনে হয় জানেন না যে শিক্ষা নিয়ে বিএনপির পরিকল্পনা 31 দফাতেও আছে, কিন্তু সেটা কি আমরা সেটাই জানতে চাই, কাগজে কলমে না বাস্তবিক অর্থে আমরা সেই প্রতিফলন দেখতে চাই। আপনি কিছুদিন আগে দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বসেছেন শিক্ষার্থীদের নিয়ে। জি, তারা কি চায়, আগামীর ভাবনা কি, তিনি সবসময় তরুণদেরকে উৎসাহিত করছেন। তিনি যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তাদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই যে কিছুদিন আগে আমার এলাকাতে একটা ছেলে, ওর নাম হচ্ছে জিহাদ, ও সারা বিশ্বের ভিতরে রোবোটিক্সে প্রথম হয়েছে। জি, আমি সেই প্রোগ্রামের কোঅর্ডিনেটর ছিলাম। জি, তাকে আর্থিক সহায়তা সহ যাবতীয় সকল কিছু তাকে ইনশিওর করা হয়েছে। এছাড়া আপনি দেখবেন যে শিক্ষা নিয়ে বিএনপির পরিকল্পনা আগেই করা হয়েছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল করা। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়গুলা জি, খুব বাজে অবস্থা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আমাদের সরকারের মেয়াদ 3 মাস 3 দিন আজকে। জি, আপনি 3 মাস 3 দিন আমাদের কাছ থেকে যদি পাহাড় সম এক্সপেকটেশন রাখেন তাহলে তো হবে না। সম্প্রতি আমাদের আপনাকে যদি এখন বসানো যেত, জি, আপনি এই 17 বছর বাদই দেন, 71 থেকে 55 বছরের যে 3 মাসে আমাদের প্রধানমন্ত্রী বা আপনাদের সরকার একটি কাজ দেখেন শিক্ষা ক্ষেত্রে কোনটি মানে উল্লেখযোগ্য কাজ করেছে বলে আপনি দাবি করতে পারেন? এমন একটি কাজ যদি আপনি, আপনাকে তো প্রথমে একটা জিনিসকে পরিকল্পনা করতে হবে। জি, পরিকল্পনা করার পরে না আপনি বাস্তবায়ন করবেন। আমি আপনার কাছে সেটাই চাই, কোনো পরিকল্পনা হয়েছে কিনা, অবশ্যই এই 3 মাসে সরকারে কোনো শিক্ষা ক্ষেত্রে আমূল কোনো পরিবর্তন এসেছে কিনা? আপনি আমার কথা বুঝতেই চাচ্ছেন। আমি বলতেছি যে উনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বসেছেন, বিভিন্ন মেধাবীদের সাথে উনাকে ওখানে যখন বললো যে 6 জন শিক্ষার্থী প্রশ্ন করবেন, উনি ওপেন বলছেন না এটা ওপেন ডিসকাশন, সবাই বলবে, আমি সবার কথা শুনবো। তো উনাকে তো এটা সাফল্য। আমরা যদি নেপালে যদি বলি, নেপালে মাত্র 2 মাসও একটা সরকার বসেছে, নিশ্চয়ই আপনি দেখেছেন নেপালে বালেন্দ্র শাহ সরকারের। আমরা সেখানে এমপি মন্ত্রীদের বাধ্যতামূলক সরকারি স্কুলগুলোতে পড়তে হবে, তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ এর কারণ একটাই, আপনার এমপির ছেলে যদি আপনার স্থানীয় স্কুলটাতে পড়ে, মন্ত্রী ছেলে যদি স্থানীয় স্কুলটাতে পড়ে, তাহলে ওই স্কুলটা মান উন্নয়ন হবে। হ্যাঁ অবশ্যই, মানে শুনেন, শুধু পড়লেই যে মান উন্নয়ন হবে সেটা তা না। মান উন্নয়ন হচ্ছে আমাদের মস্তিষ্কের ব্যাপার, আমাদের চিন্তার ব্যাপার, ইচ্ছা শক্তির ব্যাপার। আমাদের তো ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আমি বললাম যে কালকে আমি সব বিদ্যালয়গুলো আমি সব করে ফেললাম, আমি এই পরিবর্তন করলাম, আমি ডিজিটালাইজেশন করে ফেললাম, আমি ডিজিটাল বোর্ড করে ফেললাম, এটা হয় না। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি। আমাদেরকে বাংলাদেশ থেকে গত 16-17 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ কোটি টাকা আমাদের ঋণের বোঝা নিয়ে আমরা সরকার গঠন করেছি। এরপরেও কিন্তু আমরা অনেকগুলো উল্লেখযোগ্য কাজ ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। আপনাকে তো আমাদের কিছু সময় দিতে হবে। আমি আরেকটি প্রশ্ন আপনি যদি রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, নিশ্চয়ই আপনি দেখেছেন। আপনারা ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন কোন দাবি উপস্থাপন করেছেন কিনা যেটা বিশ্ববিদ্যালয় রিলেটেড, বিশ্ববিদ্যালয় উপকৃত হয়, হল সমস্যা, শিক্ষার পরিবেশ, মান উন্নয়ন নিয়ে আপনাদের দলীয় ব্যানারে কোন ধরনের দাবি উপস্থাপন করেছেন কিনা আপনাদের ছাত্র দলের পক্ষ থেকে? আমাদের দলীয় ব্যানারে আমরা সবসময় উপস্থাপন করেছি, সবসময় সোচ্চার। আমাদের ছাত্র দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন, এনারা আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে, এরা প্রতিনিয়ত গেস্ট রুম যে কালচার আপনি দেখেন, 3 মাসে
একটা সেটা উদাহরণ তো সরকারের না, একটা উদাহরণ সেটা সরকারের গেস্ট রুম, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনিক আপনি যেটা করতে পারে। বললেন যে সরকার দলীয় ছাত্র সংগঠনরা সবসময় গেস্ট রুম নির্যাতন, গেস্ট রুম কালচার এটা প্রতিষ্ঠিত করেছে। আপনি দেখুন এই 3 মাস 3 দিনে একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কোন নেতা কর্মী কোন এই গেস্ট রুম কালচারের সাথে জড়িত কিনা? কোন শিক্ষার্থী বলতে পারবে যে ছাত্র দলের একটা নেতা কর্মী তাকে জোর করে মিছিলে এনেছে কিনা? আপনি কি বলতে পারবেন যে ছাত্রদল কর্তৃক কোন সাধারণ শিক্ষার্থী নির্যাতিত হয়েছে কিনা? আমি সম্প্রতি যদি আপনাকে দুটো কলেজের কথা বলি, একটা হচ্ছে তিতুমির কলেজ এবং ইডেন কলেজ, নিশ্চয়ই আপনি দেখেছেন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তিতুমির কলেজে তারা হল রাজনীতি বন্ধ চাচ্ছে, কারণ একটাই, বিকজ অফ আপনি যে কথাটা বললেন যে জোর করে অতীত মিছিল মিটিং এ আনা হতো রাজনৈতিক দলে। রাজনীতি করবেন না, এটা আপনার অধিকার, রাইট? আমার কোনো অধিকার নেই এখানে বলার। আমি রাজনীতি করব, সেটা আমার অধিকার। রাজনীতি একটা মৌলিক অধিকার, বাংলাদেশের যে কয়টা মৌলিক অধিকার আছে রাজনীতি তার ভিতরে একটা মৌলিক অধিকার। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই রাজনীতি দ্বারা আপনাদের কোনো ক্ষতি করছি কিনা, আমি আপনাদেরকে কোনো ধরনের নির্যাতন, আমার ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন করছি কিনা, আমি নির্যাতনকারী হচ্ছে কিনা, আপনাকে ভিকটিম করতেছে কিনা, এখানে আমি কথা বলতে পেরেছি। এবার ইডেন কলেজের যে বিষয়টা আসলো, ইডেন কলেজের যে মেয়েটে এই রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়, সে তা আমরা বিগত দিনের রেকর্ডে দেখেছি তিনি একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী। ইডেন কলেজে যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদিকা ছিলেন, তার ডান হাত। এখন তিনি সুশীল হয়ে কিছু গুপ্ত সংগঠনের সাথে মিলিত হয়ে তিনি আজকে ছাত্র রাজনীতি ক্যাম্পাস মুক্ত করতে চান। আমি আবার বলি, ছাত্র শক্তির যে এখন যার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6টি হলের কমিটি হয়েছে, এই ছেলেটি বিগত দিনে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চেয়েছিল। আজকে তার মুনাফিকিতা দেখেন, বাংলাদেশে মুনাফিকি করে যদি একটু আপনি দেখেন গুগলে আছে, আমি কারণ নাম বলবো না, ছাত্র শক্তির যে এখন বর্তমান সেক্রেটারি, তার নেতৃত্বে ওই সময় 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি মুক্ত করতে হবে, ছাত্র কোনো ধরনের ছাত্র রাজনীতি করা যাবে না, তার নেতৃত্বে মিছিল হয়েছিল। ধন্যবাদ। আমরা একটু লামিয়ে আসলাম, আপনার কাছে একটু ফিরে আসি। আপনি এটা কোনভাবে দেখছেন, এই যে দুটো ইডেন কলেজে এবং তিতুমির কলেজে হল রাজনীতি নিয়ে, হল রাজনীতি ক্যাম্পাস রাজনীতির আলাদা বিষয়, হল রাজনীতি বন্ধের জন্য একটা জোরালো দাবি এসেছে, কারণ বিকজ অফ সেটাকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যখন হলে থাকে তখন ওই যে সিট বাণিজ্য বা হলের বাধ্যতামূলক মিছিল মিটিংয়ে আসতে হয়, এই যে কালচার তৈরি হয়েছে, এই কালচার থেকেই মূলত মুক্তির জন্য আসলে হল রাজনীতিটা বন্ধ চাচ্ছেন। আপনি এটাকে সমর্থন করেন কিনা বা কিভাবে? আমি আসলে হল রাজনীতি বলতে আমি হলে লেজুর ভিত্তিক রাজনীতির অবসান চাই, এই বিষয়ে আমিও একমত। তবে তাই বলে আমি কোনোভাবেই এটা আমি উল্লেখই করাটা জরুরি মনে করছি এই পয়েন্টে, কারণ এই কথাটা আমি যখন বলি আমাকে একসাথে এই কথাটা যুক্ত করে বলতে হয়, নাহলে একটা ভুল মেসেজ যাওয়ার আশঙ্কা থাকে। সেটা হচ্ছে সেই সাথে অবশ্যই গুপ্ত রাজনীতিও বন্ধ আমি চাই, কারণ হলে যদি হতে পারে যে যদি লেজুর রাজনীতি না থাকে, সেক্ষেত্রে হল কেন্দ্রিক যে সিট বাণিজ্য, সিট দখল, এবং আপনি জানেন কি না ইডেন এবং ঢাকা কলেজে বিশেষ করে এগুলো হয়তো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এতটা ইফেক্ট ফেলে না যতটা ইডেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা মোটা অঙ্কের টাকা নিয়ে এবং সেই নেত্রীদেরকে যা বলে একেবারে অনেক অনেক ধরনের অনৈতিক কাজের বিনিময়ে তারা হচ্ছে একটা সিট পান। হলে রাজনীতি আমি চাই, তবে সেটা লেজুর ভিত্তিক এবং গুপ্ত, এই দুইটা না থাকাটাই। সেটা কিভাবে মুক্ত করবেন? একদিকে হল রাজনীতি চান, অন্যদিকে রাজনীতি প্রভাব চান না। না, রাজনীতি মানে হ্যাঁ প্রভাব মুক্ত করা যাবে যদি আপনি লেজুর ভিত্তি মুক্ত করতে পারেন। রাজনীতি সম্ভব, যে দল ক্ষমতায় আছে সে চাইবে তার আধিপত্য বিস্তার করতে, তো সে তাহলে সেই জায়গাটা চেঞ্জ করার জন্যই তো আমাদের এই অভ্যুত্থান। সেই জায়গাটা চেঞ্জ করব বলেই আমরা নেতার হাতে হ্যাঁ মিলাবো না, নেতার গাড়ির পেছনে দৌড়াবো না, বা নেতার আধিপত্য বিস্তার করতে দিব না। হলে হচ্ছে গিয়ে যে সরকার থাকবে তার কথাই উঠবে বসবে না মানুষ, সেই পাওয়ার প্র্যাকটিসটা হবে না। এই পরিবর্তনের আশাতেই তো আমরা আসলে অভ্যুত্থানটা ঘটালাম। আমরা কি পরিবর্তন পেয়েছি বলে পরিবর্তন পেয়েছি কিনা সেটাই মানে এখানে ভাই অনেক সুন্দর মতন বললো যে আসলে পরবর্তীতে কাউকে গেস্ট রুম কালচার করা হয়েছে না। গেস্ট রুম কালচার তো 5 আগস্টের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি
বলতে চাচ্ছি, যারা বর্তমান ছাত্র সংগঠন তাদের দাবিটা কি, তারা নতুন কি যুক্ত করেছেন, তারা আসলে এই যে আমাদের যে তৃণমূল শিক্ষার্থীদের জন্য কি আছে, ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম বা মতামত নিলাম কি সমস্যা, কিন্তু একেবারে আমার প্রান্তিক তৃণমূল শিক্ষার্থীদের জন্য কি তাদের কি ফ্যাসিলিটিসটা আছে, অথবা এই যে এত পরিমাণের শিক্ষার্থী বেকার শিক্ষার্থী তৈরি হচ্ছে, শিক্ষিত বেকার শিক্ষার্থী, এই শিক্ষিত বেকার শিক্ষার্থীদের জন্য তাদের আসলে কি কার্যক্রম তারা নিচ্ছে বা কি দাবি দেওয়া। তো এইটা হচ্ছে তাদের নতুন দাবি হওয়ার কথা। নতুন দাবি এটা না যে আমরা মেরে ফেলতেছি না, নতুন দাবি এটা না যে আমরা গেস্ট রুম করতেছি না, এটা তো হবেই না ধরে নেওয়ার, মানে এটা তো হচ্ছে বাই ডিফল্ট হয়ে যায় 5 আগস্টের পরে, যেটা থাকবে না। এরপরে আপনারা আসলে নতুন কি করেছেন ছাত্রদের জন্য, কেন আপনাদেরকে আমরা আস্থা করতে পারি, সেটার নিশ্চয়তা হবে আপনাদের কাজ, সেই কাজটা আসলে আমি জানতে চাই। এবং এইটা যদি আপনি সুষ্ঠুভাবে করতে পারেন, দলীয় রাজনীতির প্রভাব তাহলে সেখানে থাকবে না বলে আমি মনে করি। আপনার দল থেকে, আপনাদের দল থেকে, যেহেতু আপনি একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের ছাত্র সংগঠনে কি এজেন্ডা আছে, যে এজেন্ডা আগামী দিনে একটু আগে বললেন যে শিক্ষিত বেকার তৈরি হবে না, মানসম্পন্ন শুধু সার্টিফিকেট না, সত্যিকার অর্থে জ্ঞান গর্ব বা সময় উপযোগী শিক্ষা আসবে। এখনো আমরা দেখছি বিসিএস এ প্রশ্ন আসে পদ্মা সেতুর দৈর্ঘ্যগত, এটা দিয়ে নাসায় কি কাজে লাগবে, এটা দিয়ে একজন বিজ্ঞানী হতে কি কাজে লাগবে। এই যে শিক্ষার একটা বেহাল দশা আসলে আমরা মনে করি। দেখেন আপনার উন্নত দেশগুলোতে, জাপানে যদি বলি, চায়নাতে বলি, 3-4 পর্যন্ত কোনো বই পুস্তক পড়ানো হয় না, তাকে নৈতিক শিক্ষা দেওয়া হয়, তাকে জেব্রা ক্রসিং শেখানো হয়, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, নিজের কাজে নিজে করা, বাবাকে মাকে সাহায্য করা বাড়িতে, এই যে প্রশিক্ষণগুলো তার স্বপ্ন দেখায়, পরিচর্যা করায়, নিজের কাজ নিজে করা উদ্বুদ্ধ করে। সেই সাথে কি আমরা তাল মিলিয়ে বিশ্বের সাথে আজও কি 55 বছরে এই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনতে পারলাম না? আমাদের সীমাবদ্ধতাটা কোথায় আসলে? আমি আসলে দেখেন দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এখানে চলে আসছে। সীমাবদ্ধতা একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা জানি আমাদের রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন আমাদের 8 দফার মধ্যে উল্লেখই করেছেন, সেটা হচ্ছে বাজেট। যেখানে আমাদের শ্রীলঙ্কা বা অন্যান্য অনেক দেশেই, খুব ভঙ্গুর দেশেও আমরা দেখি অন্তত জিডিপির 6% বাজেট রাখা হয়, সেখানে আমাদের দেশে মাত্র জিডিপির 2% বাজেট। এই শিক্ষা খাতে বাজেটে যদি বলি 5টা খাত, তার মধ্যে সবচেয়ে বড় বেশি বাজেট শিক্ষা খাত থাকে। ঠিক আছে, কিন্তু আপনি যদি সঠিকভাবে ইউটিলাইজের পক্ষে আপনি হয়তো বলতে পারেন। আমাকে একটু বলতে দেন ভাই, সেটা হচ্ছে আমাদের ন্যূনতম যদি 8% শিক্ষা ক্ষেত্রে বাজেট না দেওয়া হয়, তাহলে যে বাজেটটা আসে সবই আসলে সেই দালান কোঠা নির্মাণে এই প্রজেক্টগুলোতে ব্যয় হয়ে যায়। এটা গবেষণা খাতে একেবারে ন্যূনতম পর্যায়ে চলে যায় এবং সেখান থেকে আমাদের একটা ব্যর্থতা তো আছেই। সেই সাথে আমাদের যে প্রাথমিক শিক্ষা আসলে আমরা মনে করি আমাদের সংগঠন থেকে যে এইটা আমার অধিকার হওয়া উচিত, এটা আমার মৌলিক অধিকার, এটা কোনো যদি কিন্তু ছাড়া আমরা বিনামূল্যে প্রাথমিক শিক্ষাটা অন্তত নিশ্চিত করতে হবে। এইটা আমাদের দাবি, আমরা বহুদিন ধরে করে আসছি। সেক্ষেত্রে আসলে আমরা দাবি করছি, যেটা আপনি আমার কাছে জানতে চাইলেন, যে প্রাথমিক শিক্ষাকে কোনো যদি কিন্তু ছাড়া মৌলিক অধিকার হিসেবে বিনামূল্যে নিশ্চিত করতে হবে। এবং দেখেন এর পেছনে রাজনৈতিক না সকল জায়গায় তো আমরা দেখতে পাই না। আমাদের এখানে তো খুব শিক্ষাকে একেবারে গরিবদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, মধ্যবিত্তের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, এবং যারা খুবই উচ্চবিত্ত তাদের জন্য ইংলিশ মিডিয়াম যে ধরনের শিক্ষা ব্যবস্থা, যেটা কিনা একেবারে ব্রেন ছাড়া আমাদের দেশের তাদেরকে আমরা দেশে রাখতেই পারি না, তারা বড়ই হচ্ছে বাইরে চলে যাবে এই উদ্দেশ্য মাথায় নিয়ে। ফলে এই শিক্ষা ব্যবস্থা আসলে এভাবে ডিজাইন যে আপনারা উচ্চবিত্তরা বাইরে চলে যাবেন এবং নিম্নবিত্তরা যাতে গড়েই উঠে এই বিভিন্ন দলের লাঠিয়াল বাহিনী হিসেবে, যাতে আমি যদি একটা শিক্ষিত এবং একটা কর্মক্ষম জাতি গড়ে তুলি, তাহলে তো আসলে একটা সিঙ্গারার লোভে আমার মিছিলের পেছনে হাঁটবে না। ফলে এটাকে রাজনৈতিকভাবেও আমাদের জাতিকে পঙ্গু বানায় রাখার একটা অপচেষ্টা 17 বছর ধরে করা হয়েছে। আমরা একটু ঘুরে আসি জনাব সাজিদা আপনার কাছে, যেটি আসলে অভিযোগই করলেন আমাদের লামিয়া। আপনার কাছে জানতে চাই, আপনি কি ছাত্র রাজনীতি করে কি আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন কিনা আসলে, নাকি এই শুধু গাড়ির পিছনে নেতাদের পিছনে দৌড়াবেন আর স্লোগান দিবেন, এই স্বপ্ন দেখেই ছাত্র রাজনীতি করছেন? উনি 3টা প্রশ্ন মূলত রেখেছেন। সেই শিক্ষার ক্ষেত্রে পরবর্তী করণীয়টা কি সরকারের? জি। 2, সিঙ্গাড়া খেয়ে গাড়ির পিছনে দৌড়ানো। জি। আর আমার লাস্ট প্রশ্ন। জি বল। যে আমি যেটা প্রশ্ন করেছি আপনাকে, আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আপনি দেখেন কিনা ছাত্র রাজনীতির মাধ্যমেই, নাকি গাড়ির পিছনে দৌড়াবেন, নেতাদের পিছনে দৌড়াবেন, স্লোগান দিবেন, মূল উদ্দেশ্যটা কি? প্রথমত আমি যেটা বলতে চাই শিক্ষা নিয়ে, জি, আমি
ওয়ান বাই ওয়ান আসতেছে জি যে শিক্ষা নিয়ে করণীয় কি। গ্রামে আমাদের বিএনপি যখন প্রথম সরকার গঠন করলো 1991-এ, তখন গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি প্রাথমিক যে শিক্ষা জি ওখানে একটা মিড ডে মিল চালু করেছিলেন। রাইট। ওইটা পরবর্তীতে এসে ফ্যাসিস্ট সরকার, পলাতক স্বৈরাচারী সরকার বাতিল করে দিল। এতদিন এটা বন্ধ ছিল, জি ওইটা আমরা আবার চালু করেছি। এর সাথে যেটা করেছি সেটা হচ্ছে বিনামূল্যে ড্রেস এবং পাটের ব্যাগ। এটা এবার উদ্যোগ নিয়েছে এবারের সরকার, কারণ আমরা মনে করি আমরা যদি এখনো বাস্তবায়নের পথে প্রত্যন্ত যায়নি, অঞ্চলে এই ফ্যাসিলিটিস গুলো দিতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমি মনে করি শিক্ষার্থীরা আরো বেশি শ্রেণীকক্ষে মনোযোগী হতে পারবে, যে তাদের জন্য এই ফ্যাসিলিটিস গুলা আমরা প্রণয়ন করছি। জি 2, এর আগে মোট জিডিপির শিক্ষা ক্ষেত্রে বাজেট ছিল 1.53%। জি বিএনপি সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে মোট জিডিপির 5% শিক্ষা ক্ষেত্রে বাজেট রাখবে এবং বেশি বেশি যাতে গবেষণা করা হয় সেখানে জোর দিবে। আরেকটা বোন যেটা বললো যে সিঙ্গাড়া খেয়ে, কথাটা আমি খুব আসলে কষ্ট পেয়েছি কারণেই ওনাদের যে ছাত্র সংগঠন রাষ্ট্র ছাত্র আন্দোলন, এটা নতুন ছাত্র সংগঠন, জি জি আমি সেই সংগঠনকে স্বাগত জানাই। কিন্তু এই আমরা যারা সিঙ্গাড়া খাওয়া লোক আর কি, বোনের ভাষায়, আমরা এই দৌড়াইতে 2008 থেকে 2024 পর্যন্ত আমরা আমাদের 2276 জন ভাইকে গুম এবং ক্রস ফায়ারের মাধ্যমে হারিয়ে গিয়েছি। সানজাদে ইসলাম তুলি তার ভাই সাজিদুল ইসলাম সুমনকে তার লাশটুকু দেখতে পারেনি। সাবেক কমিশনার চৌধুরী আলম তার পরিবার জানে না তার লাশটা কোথায় আছে। ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদ ইলিয়াস আলীর পরিবার জানে না তিনি বেঁচে আছেন না মরে আছেন। তেজগাঁও কলেজের সভাপতি জাকির হোসেন সাবেক, তিনি বেঁচে আছে না মরে আছে জানে না। কত চট্টগ্রামের শহীদ নূর ভাই হাত পা অবস্থায়, তৎকালীন কেন্দ্রীয় ছাত্র দলের সহসাধারণ সম্পাদক, হাত পা অবস্থায় পড়েছিল, জানে না তার পরিবার কেন, কি অপরাধে তাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। শহীদ ভোলায় শহীদ নূর আলম ভাই, ভোলা ছাত্র দলের সভাপতি, তাকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মেরে ফেলা হয়েছে আন্দোলন করতে গিয়ে। এই যে অবক্ষয়, এই অবক্ষয় উত্তরণে কি এখন উপায় কি? আমি তো আগামী দিনেও কি আমরা বলেছেন যে গাড়ির পিছনে দৌড়ানো, যে নেতার জন্য, যাকে সুরক্ষা করার জন্য, যার হাতে দেশ নিরাপদ, তার দেশে ফিরে আনার জন্য আমরা যে আন্দোলন করেছি, তাকে তো আমরা তার পিছনে দৌড়াবোই, তার নিরাপত্তা তো আমরাই দিব। ছাত্রদল তো ভ্যানগার্ড। তার মানে এই তো নয় যে লেজুর ভিত্তিক। লেজুর ভিত্তিক বলতে আপনি কি বোঝান? লেজুর ভিত্তিক বলতে যে আমি আমার দলের প্রভাব খাটানো, প্রভাব খাটাবো। আমি যেহেতু সরকার সমর্থিত দল, বিএনপি সরকার না, বিএনপি সমর্থিত সরকার, তবে হ্যাঁ, যেহেতু আমি একজন ছাত্র দলের কর্মী, বিএনপির একটা সহযোগী সংগঠন, ছাত্রদল কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন নয়, সহযোগী সংগঠন, আমরা কিন্তু প্রভাব মুক্ত। তারপর যেহেতু আমরা জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করি, আমি প্রভাব খাটাবো। এবং সেই প্রভাবটা কি হইতে পারে? আমি ক্যাম্পাসে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করব, যেটা আমি বিগত 17 বছর করতে পারি নাই। আমি বিভিন্ন ক্যাম্পাসে যাতে আমার মা বোনেরা সুরক্ষিত থাকে, আমি সেই ধরনের উদ্যোগ নেব। আমরা সেই কাজগুলো তো দেখি নেই, আমরা দেখি তার উল্টোটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় আপনি টেন্ডারবাজি করতে দেখবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম, সে একটা ব্যক্তিগত উদ্যোগে সে একটা সংগঠন করেছে, কমল মেডিয়েট। সেখানে প্রতি মাসে মেয়েদের যে স্বাস্থ্যগত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে তিনি সার্ভিস দিচ্ছেন।
এরপরে দারিদ্র কিছুদিন আগে আপনি দেখবেন যে ক্যাম্পাসে আমরা সুন্দর করে আমরা যাতে ময়লা পরিষ্কার না থাকে, ময়লা না থাকে আমরা ডাস্টবিন বসিয়েছি। ক্যাম্পাসে যাতে পাখিরা নিরাপদ থাকে সেক্ষেত্রে আমরা ক্যাম্পাসে তাদের জন্য বাসা করে দিয়েছি। ক্যাম্পাসের শিক্ষার্থীরা, কোনো গরিব শিক্ষার্থী যদি টাকার অভাবে পড়াশোনা না করতে চায় তার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আপনি একটা কথা বলেন, কোন ক্যাম্পাসে একটা ছাত্র দলের নেতা বা কর্মী কোন টেন্ডার বাজিতে অংশগ্রহণ করেছে কিনা আপনি প্রমাণ দেখাতে পারবেন? আমরা ইতিপূর্বে দেখেছি, তো সেটাই বলছি যে আগামী দিনেও কি আমরা যেই ছাত্র, এই ছাত্রদের মাধ্যমে এই ধরনের আমরা দেখতে হবে কিনা আমাদের। ওই দিন শেষ ভাই, দিন শেষ, ওই দিন আর বাংলাদেশে কখনো ফিরে আসবে না। ধন্যবাদ সাজিদ। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা নিরাপদ থাকবে। ধন্যবাদ দর্শক, আমরা দেখছিলাম ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাস নিরাপত্তা, এই বিষয়ে দুজন অতিথি কথা বলছিলেন। সাজিদ হাসান, সাবেক সহ সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। কথা বলছেন লামিয়া ইসলাম, সভাপতি, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টারটিভির নিয়মিত আয়োজন রাষ্ট্র চিন্তায়। আজকে আমরা বিষয় রেখেছি ছাত্র রাজনীতি, ক্যাম্পাস নিরাপত্তা। এই বিষয়ে আমরা আজকে দুজন অতিথির সাথে কথা বলছি। আমরা কথা বলছি সাজিদ হাসান, সাবেক সহ সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আমরা কথা বলছি লামিয়া ইসলাম, সভাপতি, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। দুজন অতিথি কথা বলছেন ছাত্র রাজনীতির একাল এবং সেকাল, সীমাবদ্ধতা এবং ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে। আমরা একটু যাই সাজিদ, আপনার কাছে একটু যেতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে বিশাল একটা মেধা পাচার হচ্ছে বাংলাদেশে প্রতি বছর। 50 থেকে 1 লক্ষ স্টুডেন্ট উচ্চ শিক্ষার নামে বা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়। অনেকগুলো রাষ্ট্রে, প্রায় 40 থেকে 50টি রাষ্ট্রেই আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা যায়। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে এর ম্যাক্সিমামে প্রায় 60% দেশে ফিরে আসে না। এই যে মেধা পাচার হচ্ছে, এই মেধা পাচারের অন্যতম কারণগুলো কি কি বলে আপনি মনে করছেন, এবং এটা রোধ করার জন্য বর্তমান সরকার কি কি উদ্যোগ নিয়েছে বা কোনো উদ্যোগ নিয়েছে কিনা, যদি আপনি আপনার ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলছেন না কেন? কথা বলছি না, এটা ভুল। জি, এটা খুবই ভুল। আপনি জানেন যে বিএনপি সরকার ইতিমধ্যে গবেষণা খাতে এবং একটি যাতে ছাত্ররা তাদের গবেষণাকে আরো ডেভেলপ করতে পারে সেজন্য একটা সায়েন্স পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে। 2, বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার বাইরে যাতে গবেষণাটাকে আরো বেশি প্রাধান্য দেওয়া যায়, সেক্ষেত্রে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার নির্দেশনা দিয়েছে। 3, আমাদের দেশের অনেক মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা রয়েছে যারা যথেষ্ট মেধাবী, এবং আমি মনে করি দেশ এবং দেশের বাইরে তাদের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু অর্থের অভাবে তারা তাদের সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছে না। তাদের জন্য অল্প সুদে বাইরের দেশের উচ্চশিক্ষার ব্যবস্থা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। 2, কর্মসংস্থানের জন্য ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে যে প্রতি বছরে 20 লক্ষ বেকারকে বাইরের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, অর্থাৎ 5 বছরে 1 কোটি। 4, আমাদের দেশে আমাদের যারা লেখাপড়া শেষ করে চাকরি পায় না বা হয়তো কিছুদিন বসে থাকে, আমরা চেষ্টা করি ছোটোখাটো কিছু একটা ব্যবসা করার বা একটা ছোটো ছোটোভাবে আমি স্বাবলম্বী হওয়ার। তাদের জন্য এসএমই লোনের ব্যবস্থা সরকার করছে অল্প সুদে, জাস্ট নাম মাত্র। মেধা পাচার রোধে কি কি উদ্যোগ নিয়েছে বলে আপনি মনে করছেন, এবং কি নেওয়া উচিত? আপনার কি মনে হয় না যে এই কাজগুলো করলে যারা দেশের বাইরে গিয়ে, অনেক শিক্ষিত মানুষ কিন্তু বাইরের দেশে অড জব করে, দেশে ভালো চাকরি পাওয়া সত্ত্বেও কেন করে? ভালো চাকরি বাংলাদেশে কেন করছে না? যারা আমি বলি যারা বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে যায়, গবেষণা করে, বিদেশে পড়াশোনা উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরে আসে না, কারণ অনেকগুলো কারণ এখানে। দেশে পরিবেশ নেই, দ্বিতীয়ত হচ্ছে এখানে কারণ রাজনৈতিক যোগ্যতার সাথে চাকরির বাজারের তুলনা, অনেকগুলো বিষয়। আসলে একটা সময় ছিল মামা খালা চাচা ছাড়া বাংলাদেশে চাকরি হতো না। জি, আমরা
বিগত দিনে বিসিএস পরীক্ষার মতো একটি পরীক্ষায় আমরা দেখেছি কলুষিত, সেগুলো যে সেখানে শুধু কলুষিত না, সেখানে একটা মানুষকে জিজ্ঞেস করা হয়েছে যে শেখ মুজিবুর রহমানের পুরো নাম কি, সে বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে বলেছে তুমি তো শিবির করো, কেন না বঙ্গবন্ধু বলে নাই, তার জন্যই তুমি বলেছো শুধু শেখ জাতির মুজিবুর জনক বলো, রহমান। জাতির জনক বলে নাই। আচ্ছা, জাতির জনক বলে নাই, হ্যাঁ। জাতির জনক বলে নাই, কেন ইমাজিন। জি জি জি। সো আমি মনে করি সেই দিন সেই যুগ বাংলাদেশের কখনোই বাংলাদেশের মানুষ বাংলাদেশের শিক্ষার্থীরা দেখতে পারবেন না। জি। সো দিস ইজ দ্য প্রপার টাইম জি টু রিসলভ ইট প্রপারলি। ওকে, জনাব লামিয়া, আপনার কাছে একটু যেতে চাই, মেধা পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই। আসলে বিশাল একটা ভয়ঙ্কর আসলে এটা মেধা পাচার হচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় তাদের 50 থেকে 60% দেশে ফিরে আসে না। কর্মের পরিবেশ নেই, তার যোগ্যতা অনুযায়ী চাকরি ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই, মেধার মূল্যায়ন নেই, অনেকগুলো কারণেই আসলে এটা ঘটে। এই মেধা পাচার রোধে আপনাদের করণীয় কি, ছাত্র সংগঠনে কি উদ্যোগ নিতে পারেন? জি, আমি এই কথাটা এর আগে তুলেছিলাম, বলবার জন্য শেষ করতে পারিনি। সেটা হচ্ছে আমাদের এই যে একটা প্রজন্মকে, এটা আসলে সিস্টেমের সমস্যা, সিস্টেমেটিক্যালি গড়ে তোলা হয় হচ্ছে তারা আসলে ব্রেন ড্রেন হয়ে যাবে, আমাদের মেধাগুলো পাচার হয়ে যাবে। এই যে ইংলিশ মিডিয়াম বা ব্রিটিশ কারিকুলাম বলেন বা হচ্ছে ক্যামব্রিজ কারিকুলাম যেগুলো আছেন, দুইটা কারিকুলাম তো ইংল্যান্ডের, তো এই দুইটা কারিকুলামেরই মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নাই, তারা বাংলাদেশের সাথে খাপও খাওয়াতে পারছেন না এবং খুবই উচ্চ মূল্যে তাদের জীবন দর্শন আলাদা, এইরকম এক ধরনের মানে ইউরোপীয় এক ধরনের প্রজন্ম তৈরি করছে একেবারে সিস্টেমেটিক্যালি। আবার একটা অংশকে এমনভাবে যেটা বলতে ভাই হয়তোবা ব্যক্তি ভাবে নিয়েছেন বিষয়টা গায়ের উপরে, যে আমি বলছিলাম যে সিঙ্গারা খাওয়ার কথাটা, আমি আসলে এটা কোনো নির্দিষ্ট দল বা কোনো প্রজন্মকে আমি আক্রমণ করিনি, আমি বরং টোটাল যে আমাদের সিস্টেমের সমস্যা, যে আমাদের একটা বৃহৎ অংশ মধ্যবিত্ত ছেলেমেয়ে যারা একটু সচেতন, যারা একটু কথা বলতে চায়, তাদেরকে রাজনীতি করার পরিবেশটা কি, তারা উপযুক্ত খাবার পর্যন্ত পাচ্ছে না, তারা উপযুক্ত সম্মানটা পাচ্ছে না, এই যে তাদের না পাওয়া এই প্রবলেমটাকে আমি অ্যাড্রেস করতে চেয়েছিলাম। এখানে ভাই আরেকটা জিনিস উল্লেখ করলেন যে এইভাবে কত কত ছাত্রের গুম হতে হয়েছে, হত্যার শিকার হতে হয়েছে। আমরা দেখলাম সাম্য মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার ছাত্রদলের সাম্য হত্যা হলো, তার 1 বছরও হয়ে গেল, এই গত কয়েকদিন আগে, 2 বা 3 দিন আগে, মানে এই সপ্তাহের মধ্যে 1 বছর তার পূর্ণ হলো, অথচ আমরা দেখলাম না তার বিচার, এখন পর্যন্ত কোনো রকম তার বিচারের কোনো অগ্রগতি বা কোনো কিছু। সেই সাথে তুলিয়াপার প্রসঙ্গ আনলেন বা অন্যান্য যারা গুম হয়েছেন, এই প্রত্যেকজনের গুমের আসলে আপডেটটা কি আমি জানতে চাচ্ছি। এই সরকারের মানে যেই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, তাদের খোদ, তাদের কর্মীদের নিরাপত্তা কোথায়? আপনি বলছিলেন, ভাইকে একটা প্রশ্ন করছিলেন যে প্রধানমন্ত্রী হতে চান কিনা, তো আমি জানি না, দেখছিলাম ভাই এড়িয়ে যাচ্ছিলেন। আসলে এটা তো সম্ভব না। আপনি যদি এমন একটা দল যেখানে পরিবারের বাহিরে খোদ মানে মির্জা ফখরুল হচ্ছে এই স্বপ্নটা দেখতে পারবেন কিনা, তার থেকে বরং আমরা জিয়া পরিবারের যে বিড়াল জেবু, তার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু আমি মনে করি না যে ছাত্রদল বা কারো ন্যূনতম নিরাপত্তা এখানে আছে। অর্থাৎ আমি গুমের প্রসঙ্গটা নিয়ে এটা বলছিলাম যে প্রধানমন্ত্রী হয়তো দূর কি বাত, আপনি একেবারে ন্যূনতম নিরাপত্তা, গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে গিয়েছে যে নেতারা, ছাত্র নেতারা, খোদ ছাত্রদলের ছাত্র নেতারা, তাদের আসলে বিচার, তাদের মানসম্মত খাবার, তাদের আসলে বিদেশ যাওয়া থেকে আটকানো, এইটাই করা গেছে কিনা, এটা আমার প্রশ্ন। জি, আমি আপনার কাছে যেটা জানবো, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ছাত্র রাজনীতি সেখান থেকে হাতে গড়িয়ে ওঠা, আপনার কাছে জানতে চাই, পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার সেই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। এর অন্যতম কারণ হচ্ছে, আপনিও বলছিলেন যে গবেষণায় আমরা অনেকটা দুর্বল, পিছিয়ে। আপনাকে যদি বলি, ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মূল বাজেটের 1 থেকে 1.5% গবেষণা খাতে বরাদ্দ দেয়। মজার বিষয় হচ্ছে, যা আপনার অনেকগুলো বিশ্ববিদ্যালয় গত একটা রিপোর্টে 27টা বিশ্ববিদ্যালয় এই গবেষণা ক্ষেত্রে 1 টাকা ব্যয় করেনি। এই যে আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে জবাবদিহিতা, এই যে জবাবদিহিতা নেওয়া হচ্ছে না, বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে গবেষণা,
এখানে কিন্তু আপনি অনার্স কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করবেন, এখান থেকে সার্টিফিকেট নেবেন, নট লাইক দ্যাট। বিশ্ববিদ্যালয় তা না, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে গবেষণা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা নেই। আমাদের বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে আপনার সিওর গুগলের সিও হচ্ছে না, আমাদের বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে ইনস্টাগ্রামের সিও হচ্ছে না, আমার বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে ফেসবুকের সিও হচ্ছে না, MIT থেকে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় এই এসব বড় বড় পজিশন সিও হচ্ছে। আমাদের কোথায় সীমাবদ্ধতা? অর্থ, শিক্ষা, মননে আমরা সকল কিছুতে আছি। এটা কি রাজনৈতিক সীমাবদ্ধতা, না আমাদের কোনো আমরা কোনো দুর্বৃত্তায়নের কবলে আছি বলে মনে করছেন জনাব সাজিদ? সমস্যা হচ্ছে আমাদের অন্তরের। যেমন যদি একটু ক্লিয়ার বলেন আপনি। সমস্যা হচ্ছে আমাদের অন্তরের। জি ঘুনে খাওয়া, পচে যাওয়া সমাজের। জি বিগত 17 বছরে জি যে ফ্যাসিস্ট, যে অবৈধ অগণতান্ত্রিক সরকার ছিল, আপনি দেখবেন, আপনার মনে আছে কিনা, যে তৎকালীন ডাকসুর জিএস গোলাম রব্বানী এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক উনি দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজির জন্য তার কিন্তু পদ চলে যায়। কারণ ঘটনাটা এতই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এটা তো আপনি একটা ঘটনা সামনে এসেছে তাই। আপনি যে বললেন না যে একটি খাতে পয়সা বরাদ্দ করে নাই, এই কথাটা আপনি বলছেন তো বিগত 17 বছরের কথা। জি আপনি 3 মাস 3 দিনের কথা তো আপনি বলেন না। প্রত্যেককে ধরা হবে। জি যারা এই অপরাধের সাথে জড়িত প্রত্যেককে ধরা হবে। আজকের আপনার এই অনুষ্ঠানে অন রেকর্ড আমি বলে গেলাম, একটি ব্যক্তিও এখান থেকে রেহাই পাবে। ভবিষ্যতে আমাদের এই সরকারের হাতে এরকম রিপোর্টার আমরা দেখতে প্রত্যাশা করব না ইনশাআল্লাহ, তাই তো? এক কথা উত্তর দিলাম, প্রশ্নই আসে না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনাকে বলছিলাম যে আসলে আমরা 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার বিশ্ববিদ্যালয় নেই। এই বিষয়টি আপনার কেমন লাগছে একজন ডাবিয়ান হিসেবে? আপনার কেমন লাগছে এটা? না, এটা তো অবশ্যই একজন শিক্ষার্থী হিসেবে। জি, এটা নিয়ে কি কখনো আপনারা ছাত্র সমাজে প্রতিবাদ করেছেন? এই শিক্ষার্থী প্রশাসনের কাছে গিয়েছেন, আমার এই মান উন্নয়নের জন্য কি কি করার দরকার, বাজেট আছে, অর্থ আছে, আমরা কেন পারি না, এটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? আপনি যদি আমার ফেসবুক দেখেন, জি আসলে আমি আমার কথা বললাম, জি, বা আমার সংগঠনের যে অ্যাক্টিভিটিস দেখেন, বিগত 17 বছরে বিগত 17 বছরে আমরা এখন তো আপনারা ক্ষমতায় আছেন, এখন আপনাদের দল ক্ষমতায় আছে, সেটা আমাদের ক্ষমতা। তো আমরা তো আমি আপনার কাছে প্রশ্ন যাচ্ছি, মাত্র আসলাম, আপনার যখন এই সরকার যখন বাজেট দিবে এই 3 মাসে, আমি আপনাকে সেটা প্রশ্ন না, এই 3 মাসে আপনারা কি, যেটা বললাম, একটা বিশ্ববিদ্যালয়কে মানে অন্তত মান উন্নয়ন করতে বিশ্বের বুকে যে বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং হয় সেই প্রতিযোগিতাটিতে, নিশ্চয়ই আপনি জানেন র্যাঙ্কিং কিসের উপরে হয়, সেই জিনিসগুলো এস্টাবলিশ করার জন্য প্রশাসনকে আপনার ছাত্র সংগঠনের পক্ষ থেকে কি 3 মাসে একদিনের সুযোগ পাননি বা দিয়েছেন কিনা, তথ্যগত কোনো প্রমাণ আছে কিনা আপনার কাছে? আমি জাস্ট এইটুকু আপনাকে জানবো। আমরা ইতিমধ্যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের কমিটি ইতিমধ্যে ভিসির সাথে দেখা করেছেন এবং একটি স্মারকলিপিও দিয়েছেন যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে খাবারের ব্যবস্থা, নিরাপদ পানি, নিরাপদ আবাসন, এবং কিছুদিন আগে বৃষ্টি হলো, ওখানে দেখলাম যে কুয়েত মৈত্রী হলে পানি উঠে গেছে, সেই বিষয়েও সেই হলের ছাত্রদলের নেতৃবৃন্দরা সেই হলের যে প্রভোস্ট ওনার কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছে। আমি আপনাকে একটু আগেও বলেছি যে আমি ছাত্রদল করি, আমি আগে ছাত্রদের, তারপর আমার দলের। ছাত্রদের এজেন্ডা বাস্তবায়ন করায়, ছাত্রদের কণ্ঠকে নিজের কণ্ঠে পরিণত করাই আমার প্রথম এবং শেষ কাজ। আর আপনি যেটা বললেন লেজউড ভিত্তিক, দেখেন আমি একটা দলের আদর্শে বিশ্বাস করি। আমি তো আমার যে দলের যে এজেন্ডা, যেটা পজিটিভ এজেন্ডা, আমি তো সেটা বাস্তবায়ন করবই। বিগত দিনে আমরা দেখেছি সেই এজেন্ডার মধ্যে কি আপনাদের ছাত্র দলের, আপনার সেই এজেন্ডার মধ্যে কি অমুক ভাই জিন্দাবাদ এটাও আছে সেই নীতির মধ্যে? অমুক ভাই জিন্দাবাদ আমার মনে হয় না ছাত্র দলের কোন নেতা কর্মীর নীতির মধ্যে, আদর্শের মধ্যে নেই, বাট আপনারা সেটা করছেন না। আমরা শুধু দলের স্লোগানটাই দিয়েছি। আমাদের দলের যে প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের যে চেয়ারম্যান তারেক রহমান, তার স্লোগানটা দিয়েছি। ধন্যবাদ। আমি আপনার কাছে যাই, আমি যে কথা প্রশ্নটি, একই প্রশ্নটি আপনার কাছে। আপনার সংগঠন কি গত 3 মাসে বা আপনারা 5ই আগস্টের পরে সরকারের একটা
সাথে আন্দোলন সংগ্রামী গত গণ অভ্যুত্থানে আমরা যুক্ত ছিলেন। আপনার কাছে জানতে চাই, আপনারা কি পরিবেশ, এখন তো একটা পরিবেশ আছে মতামত দেওয়ার, আপনার দাবিগুলো তুলে ধরার নিশ্চয়ই পরিবেশ আছে, আপনারা কি আমাদের ঢাকা মানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যদি বলি বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা কি কখনো এদের কাছে কখনো দাবি নিয়ে গেছেন ছাত্র সংগঠনের পক্ষ থেকে, বা আপনার সংগঠন যদি সেই বিশ্ববিদ্যালয় থাকে সেই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে স্থান করে দিতে, মান উন্নয়নের জন্য, গবেষণার জন্য, এই বিষয়গুলোকে আপনারা কখনো দাবি তুলেছেন? যদি না তুলে থাকেন সেটা আগামী দিনে এই দাবি তুলবেন কিনা এটাকে নিয়ে? জি জি জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে 5 অগাস্টের পরে আমরা কিন্তু সাথে সাথেই মানে আমরা অভ্যুত্থানেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, কিন্তু সে অভ্যুত্থানকে বিক্রি করে একটা দিনও চলিনি, বরং তার সাথে সাথে আমরা আসলে মাঠে অবস্থান নিয়েছি, আবারও শিক্ষার্থীদের দাবিতে, ছাত্রদের দাবিতে। আমি আপনাকে বলেছি আমার সংগঠনই প্রথম এবং আমি ভুল না করলে একমাত্র সংগঠন যারা 5 আগস্টের পরে ছাত্ররা ছাত্র রাজনীতি বাদ দিয়ে জাতীয় রাজনীতির ক্ষমতা কারাকারির মধ্যে বা এমপি হবে, অমুক হবে, তমুক হবে, পাওয়ারের মধ্যে বা গাড়ি বাড়ি করার মধ্যে না ঢুকে গিয়ে তারা প্রথম শিক্ষা কমিশন নিয়ে মাঠে দাবি তোলেন। এবং শিক্ষা কমিশন লাগবে, শিক্ষা খাতে এই জিনিস লাগবে, এই 8 দফা দাবি আমরা 5 আগস্টের পর থেকে প্রায় মানে নিয়মিত ধারাবাহিকভাবে কোনো আমরা বিরতিহীনভাবে আমরা এই দাবিগুলো উত্থাপন করছি। এবং কোথায় কোথায় সমস্যা দেখেন, এই যে শিক্ষা খাতে আমি যে বললাম যে যেইটুকু জিডিপির বাজেট বরাদ্দ হয় প্রায় 2%, পুরোপুরি 2%ও না। হ্যাঁ, বর্তমানে আমরা সেটাকে 5%-এ নামার একটা কথা শুনছি, আশা শুনছি, সেটা আমরা জানি না কতদূর দেখতে পাবো, কিন্তু আমাদের দাবি কিন্তু বাজেটের জিডিপির 8% বাজেট করা, সেটাও প্রথম থেকেই ছিল। যে তো আপনি দেখেন এই বাজেটটা আমি যেটা এর আগেও বললাম যে প্রায় পুরোটাই সেই যেই অবকাঠামোগত উন্নয়ন সেক্ষেত্রে খরচ হয়ে যায়, গবেষণা ক্ষেত্রে আসলে কিছুই থাকে না বলা যায়। আমরা দেখি যে আমাদের উল্টোটা হওয়ার কথা ছিল, আমাদের অবকাঠামো থেকে আমাদের গবেষণা খাতে বেশি থাকা উচিত, তাহলে হয়তো আমাদের গবেষণাগুলোর মান এত মানে বাজে, আমি কি বলবো, আসলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, সেখানকার এমনকি শিক্ষকদের অনেকের গবেষণাপত্র আমরা দেখি যে আসলে ব্রিটিশ তৈরি হচ্ছে অথবা বাইরের দেশের কারো কপি পেস্ট করা হচ্ছে। তো সেগুলো নিয়ে আসলে আমরা লাগাতার কথাবার্তা বলছি, এবং সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটাই, যে বাজেট সমস্যা বলেন, কেন গবেষণা হচ্ছে না, গবেষণা সমস্যা বলেন, শিক্ষা কমিশন গঠন করা নিয়ে বলেন, বা একেবারে ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি তৈরি হয় একটা প্রবাদ আসলে আছে বা ট্রেন্ড আছে। আমরা যদি দেখি ছাত্র রাজনীতি থেকে যারা পরবর্তীতে জাতীয় রাজনীতি এসেছেন অনেকের নাম আসে, বেগম খালেদা জিও ছিলেন, শেখ হাসিনাও ছিলেন, তোফায়েল আহমেদ, রাশেদ খান, আসম আব্দুর, নুরে আলম সিদ্দিকী, মাহমুদুর মান্না, সুলতান মনসুর, মির্জা ফখরুল, ওবায়দুল কাদের, আমানুল্লাহ আমান, পরবর্তীতে আখতারুজ্জামান, ইলিয়াস আলী, নাজমুল, এরা প্রত্যেকেই ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে এসেছেন। আমার প্রশ্ন হচ্ছে আজকের যে ছাত্র সংগঠনগুলো, সেই ছাত্র সংগঠনগুলো থেকে আজকে যা করছে তাদের জাতির রাজনীতি যদি আসে, জাতির কি মঙ্গল হবে বলে মনে করছেন আপনি? আসলে দেখুন আমাদের দেশের ইতিহাস, যে নামগুলো বললাম এরা একসময় ছাত্র রাজনীতি ছিল, তাদের বিরল ইতিহাস ছিল, গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। আমি আসছি সে জায়গায়। আমাদের দেশের যে ইতিহাস, এটা কেউই আমার কাছে মনে হয় না কেউ টেন্ডারবাজি করতে ছাত্র জীবন অবস্থায়, ছাত্র জীবন অবস্থায় হাজার কোটি টাকার মালিক হয়েছে, আমার কাছে মনে হয় না কেউ। আমি এটা বলছি যে আমাদের দেশের ইতিহাসটাই ছাত্র রাজনীতির ইতিহাস। আপনি দেশ শুরুর আগের থেকে দেখেন 52 ভাষা আন্দোলন, ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই 52 ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, তাই না? এইভাবে আপনি দেখেন 69-এর অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, এমনকি বাংলাদেশ হবার পরে, এমনকি বিগত, আমি একদম স্পেসিফিক আপনি বলেন তো, গত 17 বছর যেখানে কোনো আন্দোলনই দানা বাঁধতে পারে নাই, একমাত্র ছাত্ররা, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, এরপরে আবার কোটা আন্দোলন দিয়ে উত্থান। তো এই যে প্রত্যেকটা আমি বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ছাত্র রাজনীতির মাধ্যমে আসলে হয়েছে, ছাত্রদের মাধ্যমে হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, ছাত্ররা নিজেদের সেই রাজনৈতিক ক্ষমতাকে ভুলে যখন এই যে অমুক ভাই জিন্দাবাদের পেছনে ছোটে, তখন আসলে এই জায়গাটা ভারসাম্য হারিয়ে ফেলে। তখন এতে ব্যক্তিকেন্দ্রিক প্রাপ্তি ঘটে, কিছু পদ পদবি মেলে, কিছু ক্ষমতা মেলে, বাড়ি গাড়ি টাকা পয়সা মেলে, কিন্তু এতে আসলে দেশটা কোন দিকে যাবে তা নিয়ে সন্দিহান। কিন্তু আমরা যদি আবারও সেই ছাত্রদের রাজনীতিতে মনোযোগ দিতে পারি, আমার মনে হয় জাতীয় রাজনীতির চাকা এখান থেকেই ঘুরে। ধন্যবাদ। জনাব আপনার কাছে একটু যাচ্ছি, একই প্রশ্ন যদি আপনার কাছে করি আমরা, আজকে যা ছাত্র রাজনীতি থেকে যারা জাতীয় রাজনীতিতে আছেন, আদর্শ নৈতিকতা ছিল, আজকে কি আপনি, আমরা দেখেছি যে বিগত সরকারের ছাত্র সংগঠনের 2000 কোটি টাকা পাচার করেছে, তা আপনার কাছে জানতে চাই আপনি কত হাজার কোটি টাকা ইতিমধ্যে কামিয়েছেন কিনা, বা আবারও কি দেখতে হবে কিনা ছাত্র সংগঠনগুলো হাজার কোটি টাকার মালিক
মালিক হয়, তাহলে এদের কাছে আগামী দিনে জাতীয় নেতৃত্ব কি প্রত্যাশা করে, রাষ্ট্র কি প্রত্যাশা করতে পারে? যিনি ছাত্র অবস্থায় 2000 কোটি টাকার মালিক হতে পারেন, তিনি জাতীয় রাজনীতিতে গেলে কি দেশ বিক্রি করে ফেলবেন না, সমাজ বিক্রি করে ফেলবেন না, রাষ্ট্র বিক্রি করে ফেলবেন না, মন্ত্রণালয় বিক্রি করে ফেলবেন না, এমন কোন নিশ্চয়তা কি আছে বলে মনে করছেন সাজিদ? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, অনেকগুলো উত্তর দেওয়া ছোট্ট ছিল, করে যদি সময় কম। জি জি তো শুধু একটা কথা মনে পড়ে গেল আর কি, জি। যে সত্য হয়েছে আজ বিষের পেয়ালা, হৃদয় চন্ডিকারে, মিথ্যারা সব হয়েছে আজ রাজার রাজা, মিথ্যা হয়েছে আজ হীরের চেয়েও দামি, তবুও যে সত্য কখনো হয়নি প্রজা। জি খুব দুঃখের সাথে বলতে হয় যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এত বড় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্টরা পালিয়ে গেল, যে বাংলাদেশ বিনির্মাণের আমরা যে স্বপ্ন দেখেছিলাম জি 5 আগস্টের পরে, তা অনেকটাই চ্যুতি বিচ্যুত হয়েছে। আমরা ভেবেছিলাম যে আসলে এখন হয়তো একটা সঠিক পন্থায় দেশ এগিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু প্রথমেই আমাদের এখন যারা বর্তমান এনসিপি নেতারা, তারা সকলকে অবাক করে তারা তাদের লোভটাকে সংবরণ করতে পারলো না। তাদের উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়া। আমি আপনাকে তারা হয়ে গেল সময়ের প্রয়োজন, আমি এই প্রশ্নই করতে চেয়েছিলাম, তারা হয়ে গেল মানে সরকারের- তরুণদের যে রাজনীতিতে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আর সেই আকাঙ্ক্ষা এই যে কিছুটা ব্যত্যয় ঘটিয়েছে বলে আপনি যে লোভের বললেন, জি, জি। ক্ষমতার রাজনীতি বললেন, তারা যদি ক্ষমতার লোভ না থাকতো তারা কি সরকারে যেত? তাদের নামে আজকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া যায়। আদালতের ব্যাপার সেটা, আমি তো বলবো এখনো সেটা আদালতের ব্যাপার। এখনো সেটা মানে তথ্যগত কোনো মানে বৈধতা নিয়ে আসলে হয়তো আমরা কথার তো কথা চাই না, আমরা আশা করব সরকারি যাদের বিষয়ে সাথে আমরা আন্দোলন করেছি, যারা আমাদের সাথে আন্দোলন করেছে, যে আন্দোলন করতে গিয়ে আমি নির্যাতিত হয়েছে, আমি কারাগারে গিয়েছি আন্দোলন করতে গিয়ে, আমাদেরই ভাইরা তাদের আদর্শ থেকে চ্যুতি বিচ্যুত হোক। এটা আসলে কি জানেন, এটা কোনো নির্দিষ্ট ছাত্র দল বা ছাত্র সংগঠনের কাজ নয়, এটা একটা পারস্পরিক সমঝোতা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, এটা সমষ্টিগত ওয়ার্ক। জি। আমাদেরকে আমাদের হয়তো রাজনৈতিকভাবে আদর্শের চ্যুতি বিচ্যুত থাকতেই পারে, পরস্পর বিরোধী হতেই হয়, কিন্তু একটা দেশ, বাংলাদেশ, এই জায়গায় আমার মনে হয় আমাদের একটু এক হয়ে কাজ করা উচিত। নিজের ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে জি দেশের শিক্ষার্থীদের জন্য, দেশের মানুষের জন্য যেটা করণীয়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের ধন্যবাদ সাজিদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। দর্শক, আপনারা দেখছিলেন ছাত্র রাজনীতি ক্যাম্পাস নিরাপত্তা, এই বিষয়ে আমাদের দুজন অতিথি আজকে কথা বলছেন। সাজিদ হাসান, সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয় সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। কথা বলছিলেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম। আমরা কথা বলছিলাম ছাত্র রাজনীতির সকল সীমাবদ্ধতা নিয়ে। আগামী দিনে আমার শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের মানে মাথা উঁচু করে দাঁড়াবে পৃথিবীর বুকে, যদি আজকের সেই ছাত্রই যদি হয় আদর্শ বঞ্চিত, আদর্শ বিবর্জিত, তাহলে আগামী দিনে নেতৃত্ব শূন্য হবে রাষ্ট্র, এতে কোনো বিকল্প নেই। তাই আগামী দিনে রাষ্ট্রকে এগিয়ে নিতে, আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে এখনই আমাদের হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থা, এখনই হাত দিতে হবে আমাদের ছাত্র সমাজের দিকে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে এবং নতুন নতুন বিষয় পেতে আমাদের সাথেই থাকুন এন্টার টিভির। এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আগামী দিনে দেখা হবে আরো কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।